আজকে রবিবার, আমরা তিনজন বেরিয়েছি। আমি, আমার পুত্র আর আমার শ্যালক তিনজনে বেরিয়েছি। আমরা যাব হলো বাঁশবেড়িয়া আর ব্যান্ডেল। এখানে আমরা চারটে জায়গা দেখব। একটা হলো হংসেশ্বরী মন্দির, তারপরে দেখব হলো ব্যান্ডেল চার্চ, তারপরে দেখব ইমামবাড়া, হুগলি ইমামবাড়া, আর দেখব হলো শরৎচন্দ্রের জন্মভিটা। এটা আপনারা যে কোনো একটা ছুটির দিন এসে একটা দিন এই জায়গাগুলো দেখে যেতে পারেন। এটা ঐতিহাসিক এবং ধর্মীয় সাংস্কৃতিক একটা জায়গা। ঠিক আছে, চলুন আমরা যাওয়া যাক। আমরা বাইকে করে এসেছি। আপনারা এর থেকে ব্যান্ডেল স্টেশন থেকে গাড়িতে করে ঘুরতে পারেন, আলাদা গাড়ি করে, আর আমরা বাইকে করে ঘুরবো, আপনাদের দেখাবো। আমরা এই যে ব্রিজ থেকে এখন নামছি। এই যে পাশে যে ব্রিজটা দেখা যাচ্ছে, নতুন ঈশ্বরগুপ্ত, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে। আর আমরা এই পুরনো ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে যাচ্ছি। ব্রিজটা 100 বছরও টিকলো না, তার মধ্যেই ব্রিজটা শেষ হয়ে গেল, খারাপ হয়ে গেল। এখন আর একটা এখানে বানাচ্ছে, লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি এই ব্রিজটা বানাচ্ছে। এই ব্রিজটা উদ্বোধন করেছিলেন জ্যোতি বসু 1989 সালে। মাত্র কয় বছর চললো, 89, আর এটা 2025, তার মানে 36 বছর এই একটা ব্রিজের শেষ। 36 বছরেই এই ব্রিজে এখন কোনো বড় গাড়ি উঠতে পারে না। 4 চাকার বেশি গাড়ি এখানে ওঠা নিষেধ। এই ব্রিজে দেখতে পাচ্ছেন এরা টোল কালেকশন করছে 40 টাকা করে। 40 টাকা এখানে টোল দিতে হচ্ছে সমস্ত গাড়িকে, কেবল বাইকগুলো বাদ। আমরা নদিয়া থেকে হুগলি জেলাতে ঢুকে পড়লাম, গঙ্গা পার হয়ে ঢুকে পড়লাম। এইবার এই রাস্তাটা সোজা চলে গেছে একদম 2 নম্বর যে জাতীয় সড়ক দিল্লি রোড, সেখানে উঠেছে। আমরা সোজা না গিয়ে বাঁদিকে, এখান থেকে বাঁদিকে ঢুকে যাব। বাঁদিকে বাঁশবেড়িয়া শহরের মধ্যে ঢুকে যাব। শহরের মধ্যেই রয়েছে হংসেশ্বরী মন্দির। হ্যাঁ, এখান থেকে এই বাঁদিকে ঢুকতে হবে। এখান থেকে ডান দিকে। প্রাণের শহর বাঁশবেড়িয়া লেখা, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি। চলো সোজা, চলো সোজা সোজা সোজা। হ্যাঁ, এইখানে সব গাড়ি পার্কিং, যারা মন্দিরে আসে তাদের গাড়ি পার্কিং এইখানে হয়। আর এই যে সামনে মন্দিরের রাস্তা, এটা হলো প্রাচীন রাজবাড়ির ভগ্নাবশেষ এখনো দেখা যাচ্ছে। আর এই হলো মন্দির, মন্দিরে। চলো সোজা, চলো ভিতরে যাই। হ্যাঁ, এইখানে সব ফুল বিক্রি হচ্ছে, পুজো দেওয়ার ফুল বিক্রি হচ্ছে। সামনে চলো, সামনে 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 চলো, সামনে চলো, সামনে চলো। ব্যাস 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 ব্যাস। যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই আমার পিছনে, এই মন্দিরটাই হলো হংসেশ্বরী মন্দির। এই যে মন্দির তৈরি করেছিলেন রাজা নৃসিংহদেব মহাশয়। নৃসিংহদেব মহাশয় 1799 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর উনি 2 বছর পরেই মারা যান, 1801 সালের দিকে মারা যান। আর তারপরে এই মন্দির শেষ করেন ওনার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী। এই মন্দিরটা 5 তলা বিশিষ্ট এবং রত্ন মন্দির, একে রত্ন মন্দির বলা হয়। এবং এর
13টা এরকম রত্ন আছে এবং প্রত্যেকটা রত্নই পদ্ম যেমন পদ্ম ফুল যেমন ফুটে, যেমন সহস্র পদ্ম যেমন ফোটে, ঠিক সেই রকম রত্ন। এবং এই স্টাইলের মন্দির পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষেও নেই। এই স্টাইলের একটাই মন্দির আছে। এর মন্দির বেশিরভাগটা পাথর দিয়ে তৈরি, কিছুটা ইট দিয়ে তৈরি। 5টা তলা, আবার এই যে রত্ন, এটা তৈরি করা হয়েছে তান্ত্রিক মতে, তান্ত্রিক শৈবতান্ত্রিক মতে। আমাদের যে দেহের যে কুলকুণ্ডলিনী যে জাগ্রত করে মানুষ, সেখানে 5টা ধাপ আছে, 5টা আমাদের দেহের ভিতরে 5টা নাড়ি আছে, যেমন সুষুম্না, ইড়া, পিঙ্গলা, চিত্রিণী, এই রকম যে 5টা নাড়ি আছে, এই 5টা নাড়ি 5টা ধাপের সঙ্গে যুক্ত। এবং এইখানে যে দেবী আছে মা কালীরই আর একটা রূপ হংসেশ্বরী, এবং হংসেশ্বরী ছিলেন রাজা নৃসিংহদেব মহাশয়ের মায়ের নাম ছিলেন হংসেশ্বরী। যখন মা মারা যায়, তখন মারা যাওয়ার পরে উনি যখন কাশিতে ছিলেন, সেই সময় উনি স্বপ্ন দেখেছিলেন যে তার মা হংসেশ্বরী এরকম মূর্তি ধরে, কালো মূর্তি ধরে তার সঙ্গে দেখা দিয়েছে, এবং প্রচুর ফুলের গন্ধ পেয়েছিলেন, প্রস্ফুটিত পদ্ম ফুলের গন্ধ। সেইখান থেকেই উনি এই মন্দির প্রতিষ্ঠা করার, তখনই স্বপ্নে আদেশ পান মন্দির প্রতিষ্ঠা করার, এবং কাশী থেকে ফিরে এসে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের আরও অনেক ইতিহাস জড়িয়ে আছে। এই মন্দির ছাড়া এই যে পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা 1679 সালে তৈরি অনন্ত বাসুদেব মন্দির। অনন্ত বাসুদেব মন্দির রাজা রামেশ্বর রায় তৈরি করেছিলেন। এই অনন্ত বাসুদেব মন্দির, এটা হলো টেরাকোটার মন্দির। আর টেরাকোটা এখন অনেকগুলো, এর কারুকার্য অনেক কমে গেছে, কিন্তু একসময় এর প্রচুর সুন্দর কারুকার্য ছিল। এবং এর উপরের দিকটা অষ্টভুজ, মানে 8টা ভুজ রয়েছে। এটা হলো একটা কৃষ্ণ মন্দির, অনন্ত বাসুদেব মন্দির। আর এটা হলো কালী মন্দির, হংসেশ্বরী মন্দির। এছাড়া আর একটা মন্দির উনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হলো স্বয়ম্বরা মন্দির। স্বয়ম্বরা মন্দিরটা এখানে, হয়তো এই মন্দিরটাই হবে, এইখানে ভেঙে চুরে গেছে, স্বয়ম্বরা মন্দির এখন আর দেখা যাচ্ছে না। এইটাই হয়তো স্বয়ম্বরা মন্দির ছিল, কোনো সেই সময় উনি বানিয়েছিলেন। এই মন্দিরটা বানানোর আগে এটা বানিয়েছিলেন। এই দিকটা ওনাদের রাজবাড়ি, আগে তো বিশাল বড় এস্টেট ছিল রাজবাড়ির, এখন এর কমে গেছে, এটা ভেঙে গেছে। এখানে একটা মা হংসেশ্বরী ফাউন্ডেশন আছে, ভিতরে আগে ঢোকা যেত, এখন সব তালা দেওয়া আছে। আর এটা হলো পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ। আর এই মন্দিরটা এখন ASI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই মন্দিরটা এখন সংরক্ষণ করে রেখেছে। তারাই এই মন্দিরের চারপাশে সব কিছু রক্ষণাবেক্ষণ এবং ভিতরের সৌন্দর্যায়ন তারাই করে থাকে। ওইখানে একটা ফলক রয়েছে, এখানে মোটর বাইক, গাড়ি সব পার্কিংয়ের জায়গা আছে। প্রসাদের এখানে ব্যবস্থা আছে। এই মন্দিরে প্রতিদিন দুপুরবেলায় ভোগ হয়, সেই ভোগের কুপন কাটতে হয়, 50 টাকা কুপন নেই, এবং কাটতে গেলে 11:30টার মধ্যে এখানে কুপন কাটতে হয়। কুপন কাটার পরে এই মন্দিরে একটা প্যাকেট প্রসাদ দেই। আর 12:30টার পরে এই মন্দির শেষ, যে দুপুরবেলায় ভোগ নিবেদন হয় 12:30, 12:30টার পরে মন্দির বন্ধ হয়ে যায়। মন্দির খোলে হলো সকাল 9টায়, মন্দির খুলে যায় আর 12:30টা পর্যন্ত থাকে। তারপরে আবার 4টের সময় খোলে, আর সন্ধ্যে 6:30টায় সন্ধ্যা আরতি হয়। এখন শীতকাল, এখন তাড়াতাড়ি 5:30টায় সন্ধ্যা আরতি হয়, আর যখন গরমকাল তখন 6:30টায় সন্ধ্যা আরতি হওয়ার পরে মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আর কোনো অবস্থাতেই এই মন্দির খোলে না। চলো আমরা দেখে নিই মন্দিরটা। আমরা দেখে আসলাম এই হংসেশ্বরী মন্দির। এর ভিতরে কোনো ছবি, রিলস, ভিডিও করা নিষিদ্ধ, সেই জন্য আমি দেখে এসে বাইরে বলছি। এইখানে যে হংসেশ্বরী মাতা হংসেশ্বরী যে মূর্তিটা রয়েছে, মূর্তিটা ইউনিক। মানে এমনি সাধারণভাবে এর উপরে শিবের উপরে কালী থাকে, এখানে শিবের নাভি থেকে একটা পদ্ম বেরিয়েছে, সেই প্রস্ফুটিত পদ্ম, তার উপরে হংসেশ্বরী, দেবী হংসেশ্বরী বসে আছে। একটা পা নিচে আছে আর একটা পা পায়ের উপরে দেওয়া আছে। আর হাতে রয়েছে খড়গর বদলে তরবারি আছে এইখানে। আর মূর্তিটা পুরো নীল রঙের, নিম কাঠের তৈরি এই মূর্তি। আর ভিতরে আপনারা যদি কেউ পুজো দিতে চান, পুজো দেওয়ার ভালো ব্যবস্থা রয়েছে। পুজো দিলে আলাদা একটা কাউন্টার আছে, সেখানে পুজো দিলে আপনার নিজের নামেই এখানে সংকল্প
সংকল্প হচ্ছে নিজের নামেই, যদি কেউ পুজো দিতে চান তাহলে মানে 12:30টার আগেই আসতে হবে। 12:30টার পরে আর নতুন করে এখানে পুজো, এবং পুজো ইন্ডিভিজুয়ালি হয়, আর প্রত্যেক ঘন্টায় এখানে একবার করে অঞ্জলি হয়। সবাই যে কেউ সে তখন অঞ্জলি দিতে পারে, আর পুজো যার যার নামে দিতে পারে।